স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সাদেক খান এবং নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত। আমাদের সঙ্গে আছেন দুই খান। আমরা মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। গাজীপুরে ট্রেনে পেট্রোল বোমা হামলায় 3 যাত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হন আরও 2 জন। এদিকে 20 দলের হরতালে বিভিন্ন জায়গায় যানবাহনে পেট্রোল বোমা হামলা অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ 1 জন মারা গেছেন। লাইনের ক্লিপ খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুতির প্রায় 12 ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। রোববার রাতে মিরসরাইয়ের আম্বারিয়া এলাকায় লাইনচ্যুত হয় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস। এ ঘটনায় চালকসহ আহত হন 15 জন। সারা দেশে হরতাল অবরোধের নাশকতায় 42 জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। খালেদা জিয়া হুকুমের আসামি এবং গডফাদার হিসেবে নির্দেশ দিয়েছেন, সাথে তার সাথে সহযোগিতা করেছেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং শামসুর মবিন চৌধুরী। তারা 34 সহযোগিতা করার জন্য 34 এবং দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে 109 ধারায় দণ্ডবিধির ফাইলটি করেছে। বেগম জিয়া সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিনি গুলশানে কারাবদ্ধই আছেন বলা চলে। এই অবস্থায় মরার উপরে খাড়া, আবার নতুন করে মামলা দিয়া, হত্যার মামলা দিয়া তাকে গ্রেপ্তার করার পায় তারা বলে আমরা মনে করি। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা রাজনীতির নামে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন সংসদ সদস্য ও চিকিৎসকেরা। প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধনে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয় থেকে সহিংসতার নির্দেশ দিচ্ছেন। তিনি গুলশানের তার কার্যালয়ে বসে নিজে ইমেইলে, ফোনে বিভিন্নভাবে তিনি সমগ্র বাংলাদেশে সহিংসতা করার জন্য নির্দেশ দিচ্ছিলেন। চলমান সহিংসতা ও হত্যার সঙ্গে পাকিস্তান দূতাবাস সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে রাজধানীতে হরতাল বিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যে পাকিস্তানের আইএসএর প্রসিকিউশন অনুপাতে পাকিস্তানের মদদে খালেদা জিয়া জামাত শিবিরকে সাথে নিয়ে বাংলাদেশে পেট্রোল বোমা মারে মানুষ হত্যার মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়। এই ষড়যন্ত্র বহুদিন থেকে শুরু হয়েছে। আজকে থলে বিড়াল বের হয়ে এসেছে। পাকিস্তানি দূতাবাস সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমান থেকে 61 কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিমানটির টয়লেট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আসলে অবরোধ চলছে, টানা হরতালও চলছে, সেই সঙ্গে এসএসসি পরীক্ষা একদিন পেছানো হয়েছে। এরই মধ্যে গতকাল আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নতুন করে আরেকটি মামলা হয়েছে। এর আগেও 2টি মামলা ছিল। এই ধরনের মামলা করে আসলে কি পরিস্থিতির কোনো উন্নতি হবে জনাব সাদেক খান? মামলা করে কিংবা হামলা করে বা আরও পোশাকি ভাষায় বলতে গেলে রাষ্ট্রের দমন ক্ষমতা প্রয়োগ করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমস্যাটার উৎপত্তি হয়েছে রাজনীতিতে। অর্থাৎ গত 5ই জানুয়ারি নির্বাচনে একটা দল বয়কট করেছে, একটা বড় দল বয়কট করেছে এবং অধিকাংশ সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তাদেরকে একতরফাভাবে নির্বাচন ঘোষণা করা হয়েছে, যে কোনো অ্যারেঞ্জমেন্ট করেই হোক না কেন। তো এটাকে তো দেশের লোক কতটা মেনে নিতে পেরেছে না পেরেছে সেটা অন্য কথা, কিন্তু এটা বিদেশে সমালোচিত হয়েছে। আবার যখন তাদের আন্দোলন বন্ধ করে দিয়ে বেগম যে বললেন যে আমরা সংলাপ করব, তখন এক ধরনের বৈধতা সেই নতুন সরকারকে দিয়ে দিয়েছেন খালেদা জিয়া স্বয়ং। কিন্তু তাহলেও
তাদের দাবি যেটা, সে রাজনৈতিক দাবিটা রয়েই গেছে, যার একটা নির্বাচন দরকার। এবং তাদের বক্তব্য হচ্ছে এই নির্বাচনটা আন্দোলন বন্ধের আগে, ঠিক নির্বাচনের আগে তাদের কাছে বলা হয়েছিল যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, এরপরে আবার আরেকটা নির্বাচন হবে, সেটা হয়নি। এবং তার কিন্তু জন্য তাদেরকে বলা হয়েছিল নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু তবু তো তারা বয়কট করেছিল, আপনি যেমনটি বলছেন। তো তাহলে তারা আবার কেন নতুন করে নির্বাচন চাচ্ছে? এটা তো- এবং সেই একই এটা সরকারই তো আছে। আমি দোষের মাঝখানে যাচ্ছি না, উনি দোষ করেছে কিন্তু করেনি, সেটা সেই প্রশ্নটা না গিয়ে বলতে হবে যে তাদেরকে বলেছিল ইয়েরা, বিভিন্ন দূত, এবং সেই দূতেরা বলেছিল সরকারের নজির দিয়ে বলে তারা বলছেন, এটা সত্যি হতে পারে, নাও হতে পারে। তারা বলছেন যে আমাদেরকে বলা হয়েছিল সংলাপের কথা, কাজে আমরা সংলাপের দাবি তুলেছি এবং নির্বাচনের পরে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি। আবার সরকার অবশ্য দুদিন পরেই বলেছে, সরকার প্রথমে এটা না বললো, সরকার পক্ষ দুদিন পরেই বলেছে যে তাদের ওরা আন্দোলন করার ক্ষমতা নেই, সুতরাং আন্দোলন বন্ধ করে দিয়েছে। কিন্তু কে ভুল করলো, কে ঠিক করলো, কে ঠিক বললো, কে ভুল বললো, তার ভেতর না গিয়ে আমরা আসল পরিস্থিতিটা দেখছি। পরিস্থিতি হচ্ছে তখন থেকেই থেকে আন্দোলন চলছিল, সরকারের দমন নীতি চলছিল, রাষ্ট্রের দমন নীতির প্রয়োগ চলছিল, এবং সেই প্রয়োগটা যেভাবে চলছিল তাতে শুধু বাংলাদেশ নয়, মানে মানবাধিকার এবং মৌলিক অধিকার সম্পর্কে যারা আন্দোলনকারীরা বিশ্বে, তারা প্রত্যেকেই মত প্রকাশ করেছে সরকারের বিরুদ্ধে বা সরকারকে উপদেশ দিয়েছে। এবং সর্বশেষ জাতিসংঘ বলেছে যারা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেন এমন নিরাপত্তা বাহিনীর লোকেরাও হিসেবে রাখতে হবে তাদেরকে, যে তাদের যদি শান্তিরক্ষা বাহিনীতে কাজ করতে হয় তাহলে তাদেরকে নিয়ম মেনে চলতে হবে। এটা কবে বলেছে? এটা বলেছে জাতিসংঘ যে বিবৃতি, যে একটা না, প্রশ্ন কবে? এটা 4-5 দিন আগে সাম্প্রতিক 4-5 দিন আগে বলেছে। শান্তি রক্ষায় আপনার কি জানা আছে নাকি এরকম না, কোনো আমি বিষয়? ব্যক্তিগতভাবে জানি না। না, আমি মাত্রই শুনলাম এরকম না, এটা কোনো খবর, আমার আমি যে আমার জানা এটা মতো। মানব জীবনে বেরিয়েছে। আরেকবার বলবেন যে কি বলেছে জিনিসটা? বলেছে, এটা একটা প্রশ্নোত্তরে বলেছে জাতিসংঘ স্পোকসম্যান, আচ্ছা, যে বাংলাদেশের লোকেরা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে, জাতিসংঘের যে আন্তর্জাতিক যে মানবাধিকার এবং মৌলিক অধিকার, রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো, এগুলো মেনে, মানে সব শান্তিরক্ষা বাহিনীতে এগুলো মেনে চলা উচিত, এগুলো মেনে তাদের আদেশ পালন করা উচিত। যদি এগুলো যদি না মানা হয় তাহলে শান্তিরক্ষা বাহিনীতে তাদের অবস্থান কঠিন হবে। তবে এটার যদি আমি মানে তাৎক্ষণিক ব্যাখ্যাও করি, আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে স্পেশালি যারা শান্তিরক্ষী বাহিনীতে করে, তার মানে এটা মিলিটারিকে মিন করা হয়েছে। পুলিশ অলসো, পুলিশ আর শান্তিরক্ষা বাহিনীর তো আমরা সব ক্যাটাগরির হ্যাঁ, পুলিশ এবং সবাই আছে। শান্তিরক্ষা বাহিনীতে পুলিশ এবং দুটোই যাচ্ছে। তো এটা কতটা ডিসিশন আর কতটা ধরেন একটা কথার পিঠে কথা, মানে এক্সপেকটেশন আর কতটা ডিসিশন, এটা একটু হয়তো খোঁজখবর নিয়ে জানতে হবে, যেহেতু আমি জানি না আমি এই বিষয়ে কমেন্ট করব না। তবে আমি একটা কথা বলি, এমনিতে বিএনপি কিন্তু একা নির্বাচন বয়কট করে নাই, অনেকগুলি দল অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলির সিংহভাগই কিন্তু নির্বাচন বয়কট করেছে। সুতরাং 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে এটার সাংবিধানিক এবং আইনি আছে, বৈধতা আছে বলে মেনে নেওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, এটা আওয়ামী লীগও এটা নিয়ে গৌরব করতে পারে না, তারাও বলে না যে এটা একটা সুন্দর নির্বাচন হয়েছে, বা তারা এটা নিয়ে মানে আনন্দ, গৌরব, মানে সেলিব্রেশন কোনোটাই করে না। তারা এটুকুই বলে যে তারা একটা নির্বাচনের ভেতর দিয়ে এখন আছে, আগামী নির্বাচন হলে করবে। বাট ব্যাপারটা কিন্তু নির্বাচনটা পরে কবে হবে চাইতেও বিএনপির দাবি হচ্ছে নির্বাচনটা কিভাবে হবে, নেক্সট নির্বাচন কিভাবে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দাবির প্রতি কিন্তু এটা ব্যাপক মানুষের সমর্থন আছে। এটা অনেকে বলে যে মানে বিএনপির কোনো জনসমর্থন নাই, আমি কিন্তু সেটা গ্রহণ করি না। বিএনপির দল হিসেবেও ব্যাপক জনসমর্থন আছে, বিএনপির এই দাবিটির প্রতিও ব্যাপক জনসমর্থন রয়েছে, এবং বিভিন্ন পর্যায়ের সমর্থন, এটা এমন না সিভিল সোসাইটি এটা সেটা অনেকেই এটা করে। কিন্তু যেটা ব্যাপারে জনসমর্থন কতটা আছে সেটা হচ্ছে কর্মসূচিটা নিয়ে খুব একটা ব্যাপক জনসমর্থন আছে সেটা দেখা যায় না। তো অনেকে এই যে কর্মসূচিতে জনসমর্থন অন্তত প্রকাশ্যে দেখা যায় না, সেটারও আবার বিভিন্ন কারণ ব্যাখ্যা করা যাবে, কিন্তু জনসমর্থন যে নেই সেটা স্পষ্ট হয়। তো এই কারণে আবার বলতে চায় যে তাদের দাবিটার জনসমর্থন নাই বা দলটার জনসমর্থন নাই। তো এই তিনটা কিন্তু ভিন্নভাবে আলোচনা করতে হবে, বিবেচনাও করতে হবে।
তা আমার নিজেরও মনে হয়, এটা আমার মনে হয় যে বিএনপি কর্মসূচি হিসেবে আরো মানে যেটাকে বলে ইনোভেটিভ এবং মানে সৃজনশীল হওয়ার সুযোগ ছিল। আমি এই জন্য বলছি এই সময়ে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যে অর্থনৈতিক মানে ইয়েটা হয়েছে, যেটাকে বলে উত্তরণ হয়েছে, যেভাবে আমরা এগিয়েছি অর্থনৈতিক ক্ষেত্রে, যেভাবে পরিবর্তনগুলি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, তার ফলে আজকে থেকে আমাদের সর্বশেষ বড় আন্দোলনের উদাহরণ কিন্তু হলে এরশাদ বিরোধী। না আমি একটু বলতে চাই যে আপনি দেখেন মানে সৃজনশীল কি কি পদ্ধতি নিতে পারে সেই আলোচনাটা যাব, কিন্তু তার আগে আপনি দেখেন এখন যে কর্মসূচি পালিত হচ্ছে এবং এই যে মানুষ মারা যাচ্ছে, বিএনপি তাদের ব্যাপারে একেবারেই নীরব ভূমিকা রাখছে এবং তার ফলে আপনি যে জনসমর্থনের কথা বিএনপির পক্ষে বলছেন, তারা কি তাদেরকে সমর্থন করতে পারছে? এই প্রশ্নটির জবাব নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এখন পর্যন্ত 42 জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, কয়েকশো আহত হয়েছে, এদের ব্যাপারে বিএনপি একেবারেই নীরব, কোন রকম দুঃখ প্রকাশ করা, কোন রকম কোনো তাদের বক্তব্যই নাই। এখন তাদের বিরুদ্ধে যে দমন পীড়ন কিংবা যারা মারা যাচ্ছে, আপনি যদি বলেন বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, তাদের ক্ষেত্রে খুবই সোচ্চার আছে, কিন্তু এই সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের কোনো বক্তব্যই নাই। কিন্তু আপনি বলছেন বিএনপির প্রতি মানুষের অনেক সমর্থন আছে। আমি এখানে কন্ট্রাডিকশন আমি দেখছি না। আর আরেকটা কথা হচ্ছে, আপনার প্রস্তাবনাটাও পুরোপুরি গ্রহণ করা যাবে না। আওয়ামী লীগের বিএনপি যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে একেবারেই কিছু বলছে না, এই কথাটা সঠিক না। আপনি একটু খেয়াল করেন, বিএনপি কি মোটেই তেমন কোনো কথা বলছে? তাদের কি কথা বলার মানে ওইরকম কোনো সুযোগ আছে? সুযোগ আমি বলি, গতকাল বিকেলে বিএনপির যে ঢাকা মহানগর যে কমিটি আছে, তারা একটা বিবৃতি দিয়েছে গতকাল বিকেলে। সেই বিবৃতিতে তারা বলছে যে বিএনপির বিরুদ্ধে অনেক দমন পীড়ন চালানো হচ্ছে, অনেক কিছু বলছে, যে পৈশাচিক গণহত্যার দায় আসলে এই সরকারকে নিতে হবে, অনেক কিছু তারা বলছে। হ্যাঁ, কিন্তু এই যে মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা যাচ্ছে, তাদের সম্পর্কে একটি শব্দও কিন্তু নাই। না, আপনি যদি সর্বশেষ খালেদা জিয়ার প্রেস কনফারেন্সটাও মনে করেন, সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে তিনি সরকারকে দায়ী করেছেন। তিনি বলেছেন যে উনি কিন্তু খুব সুস্পষ্ট যে আমরা একটি মানুষের মৃত্যু দিয়েও আমরা ক্ষমতায় যেতে চাই না। তো বলা হলো না কোথায়? তিনি বলছেন যে এগুলি করাই হচ্ছে তাদের আন্দোলনকে যেটাকে বলে ইয়ে করার জন্য, বদনাম করার জন্য এটা বলা হচ্ছে। সুতরাং তারা ওইটাকে টাচ করছে এবং তারা এই ব্যাপারটা থেকে সরছে না, দায়টা গভর্নমেন্টের উপর দিচ্ছে। কিন্তু গভর্নমেন্টের উপর দায় দিলেই কি হবে? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কিন্তু মূল প্রশ্নটা হলো বিএনপির সমর্থন তাতে থাকছে কিনা। আমি আবারও বলছি, আমি কিন্তু প্রথমেই বলেছি এটার সাথে বিএনপির সমর্থনের কোনো সুযোগ নাই। যারা বিএনপিকে সমর্থন করে তারা কিন্তু এটাও জানে যে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের